उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे, उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ, खुले हैं जो पर कहे ये नजर। শিলং উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার এক মায়াবী শহর। এটি মেঘালয় রাজ্যের রাজধানী। বাংলাদেশের কাছাকাছি ভারতের যেসব গন্তব্য পর্যটকদের সবচেয়ে পছন্দের তালিকায় থাকে তার মধ্যে অন্যতম এই শিলং। প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত শিলং শহর এবং তার আশেপাশে রয়েছে অপূর্ব সব ভ্যালি এবং ঝর্ণা। বাংলাদেশের সিলেট জেলার সাথেই মেঘালয় রাজ্যের অবস্থান। যারা মেঘ, পাহাড়, পর্বত এবং ঝর্ণা ও জলপ্রপাত ভালোবাসেন তাদের জন্য মেঘালয় আদর্শ গন্তব্য। আরামদায়ক নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মেঘালয়ের রাজধানী শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। তাই বাংলাদেশ থেকে যারা পুরো পরিবার নিয়ে স্বল্প খরচে দেশের বাইরে ঘুরতে যেতে চান তারা খুব সহজেই শিলংকে বেছে নিতে পারেন। আপনার বাজেট অনুযায়ী ঢাকা থেকে শিলং যাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, তবে যারা একটু আরাম করে পরিবার নিয়ে শিলং যেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন হতে যাচ্ছে। তবে ভিডিওর ফাঁকে ফাঁকে বাজেট ট্রাভেলারদের জন্য পরামর্শগুলো আমরা দিয়ে দিব, তাই সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আশা করি কোনো তথ্য মিস যাবে না। তো শুরু করা যাক আমাদের জার্নি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমাদের আরও একটি নতুন ব্লগ সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মেঘালয়। তবে আমাদের এই মেঘালয় যাত্রাটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমরা এই মুহূর্তে যাচ্ছি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানে আমরা প্রথমে ঢাকা থেকে সিলেট যাব, সিলেট থেকে তারপরে আমরা কিভাবে কোথায় যাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো এবং কেন আমরা বিমানে যাচ্ছি সেটাও আমরা আপনাদেরকে ব্যাখ্যা করব। তো চলুন প্রথমে এয়ারপোর্টে যাওয়া যাক। আমি এই মুহূর্তে ক্রস করছি কালশি ব্রিজ। হোপফুলি আর 10 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। তো সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। আমাদের প্রথম গন্তব্য ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মিরপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমাদের উবারের ভাড়া পড়েছে 450 টাকা। বন্ধুরা আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছেন ডোমেস্টিক টার্মিনাল। আমরা পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে। আমরা হাতে সময় নিয়ে বের হয়েছিলাম, আর যে কারণে অনেক আগে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি। আজকে হলিডে, রাস্তা একদম জ্যাম ছিল না। মিরপুর থেকে এয়ারপোর্ট আসছি মাত্র 15 মিনিটে। এখনও আমাদের বোর্ডিং শুরু হতে প্রায় 1 ঘন্টা বাকি আছে। তা আমরা জাস্ট এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে বসে অপেক্ষা করছি। আজকে কিন্তু আমার সাথে রয়েছে আমার ফ্যামিলি। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি অ্যাড হবে, ফারুকের পরিবার অ্যাড হবে। ফারুকের ফ্যামিলি এখনও রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তো আসলে অবশ্যই তাদের সাথে পরিচয় করে দিব। আর যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা ফারুককে সবাই চেনেন। এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরের দৃশ্য। এদিকে এয়ারলাইন্সগুলোর কাউন্টার রয়েছে, আমার ঠিক বরাবর রয়েছে এয়ার এক্সট্রা। এরপরে ডান দিকে রয়েছে ইউএস বাংলা, সামনে রয়েছে নভো এয়ার, এরপরেই রয়েছে বিমান বাংলাদেশ। এই পাশে একটা ছোট্ট কনফেকশনারি রয়েছে, এখানে হালকা স্ন্যাক্স সেরে নিতে পারেন আপনারা। আর যাদের এয়ারপোর্টের লাউঞ্জ ইউজ করার কার্ড রয়েছে তারা কিন্তু এখান থেকে প্রথমে বোর্ডিং পাস কালেক্ট করবেন। বোর্ডিং পাস কালেক্ট করে তারপরে আপনারা
বহির্গমন লাউঞ্জে যাওয়ার পরে সেই লাউঞ্জগুলো দেখতে পাবেন, সেখানে আপনারা অপেক্ষা করতে পারেন। আমরা হোপফুলি কোনো একটা লাউঞ্জে ঢুকবো। তা আমাদের বোর্ডিংয়ের টাইম শুরু হয়ে গেছে, আমরা এখন বোর্ডিং পাস সংগ্রহ করব। বোর্ডিং পাস সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে টিকিটগুলো দেখাতে হবে, সেটা হার্ড কপিও দেখাতে পারেন কিংবা আপনারা মোবাইলে সফট কপি দেখালেও হবে। আমাদের বুকিং লাগেজে পার টিকিটে 20 কেজি করে আছে। সো আমরা এখন আমাদের বড় লাগেজগুলো দিয়ে দিব। সো আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি ডিপার্চার লাউঞ্জে। ইন দ্য মিন টাইম আমাদের বাকি যারা মেম্বার ছিল তারাও কিন্তু চলে আসছে। এই হচ্ছে প্রাচুর্য, প্রাচুর্য আসো। প্রাচুর্য আমার ভিডিওর একজন নিয়মিত দর্শক এবং এবারের ভিডিওতে আপনারা প্রাচুর্যকে দেখবেন বারবার। আমরা এখন যাচ্ছি ডিপার্চার লাউঞ্জ এন্ট্রি গেটে। এই হচ্ছে সেই গেট, সামনে সিকিউরিটি পাস, ভিডিও বন্ধ করছি। তো আমরা এখন আসছি হচ্ছে ডোমেস্টিক টার্মিনালের লাউঞ্জ জোনে। এখানে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ, আর ঠিক ওই পাশে রয়েছে এমটিবি লাউঞ্জ, এমটিবি এয়ার লাউঞ্জ। তো আমার কাছে প্রায়োরিটি পাস ছিল, প্রায়োরিটি পাস দিয়ে 4 জনকে আমি ভেতরে ঢুকিয়েছি। আমার ওয়াইফ, ফারুকের ওয়াইফ এবং আমাদের 2 বাচ্চা প্লাস আমার ছোট বাচ্চা কাউন্ট করা হয় না, 2 বছরের উপরে হলেই কিন্তু হেড কাউন্ট করা হয়। তো আমি আর ফারুক এখন যাব হচ্ছে ইউসিবি লাউঞ্জে। সো দেখি ইউসিবি লাউঞ্জের ভেতরটা কেমন। তো আমরা উঠে গেলাম এয়ারপোর্ট বাসে, বাংলাদেশ বিমানের। অনেক রাশ, বিমান বড়, মানুষও অনেক বেশি। বিমান বাংলাদেশের নিজস্ব এয়ারপোর্টে বাসে করে আমাদের নিয়ে যাওয়া হলো অপেক্ষমান বিমানের সামনে। বড় বিমান হলেও এটিকে বোর্ডিং ব্রিজের সাথে কানেক্ট করা হয়নি, তাই একটি সিঁড়ি সেট করা হয়েছে বিমানে ওঠার জন্য। আমরা যে বিমানটিতে ভ্রমণ করেছি এটি একটি বোয়িং 737-800 মডেলের প্লেন। বিমান বাংলাদেশ এর নাম দিয়েছে ময়ূরপঙ্খী। বিমানটিতে 12টি বিজনেস ক্লাস এবং 150টি ইকোনমি সিট রয়েছে। আমরা প্লেনে উঠে বসলাম। আমাদের সিরিয়াল হচ্ছে 10 সিরিয়ালের 6টা সিট আমাদের, আর আমাদের নিহার জন্য কিন্তু কোনো সিট নেই, সে কোলে বসবে। এই পাশে আছে ফারুক এবং ফারুকের ফ্যামিলি, সেলফি তোলায় ব্যস্ত। আমরা যাচ্ছি সিলেটে, সিলেট থেকে এখন আমরা ইন্ডিয়ায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সিলেট, সিলেট থেকে আমরা যাব মেঘালয়। ঢাকা থেকে সিলেটের সড়ক পথে দূরত্ব প্রায় 245 কিলোমিটার। এই পথ বাসে বা ট্রেনে যেতে কম বেশি 6 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। তবে আকাশ পথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব 192 কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগে মাত্র 25 মিনিট। তো আমাদের প্লেন পৌঁছে গেছে সিলেট, আমরা এখন প্লেন থেকে নামছি। খুব ভালো একটা জার্নি ছিল, প্লেনে তেমন কোনো জার্কিং ছিল না, খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল। আর এই এয়ারক্রাফটটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। আমরা এখন যাব একটা বাসে, এয়ারপোর্ট বাস।
এই হচ্ছে অ্যারাইভাল পার্ট। আর এয়ারপোর্টের চারপাশের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, খুব সিনিক। ফারুক, বোর্ডিং পাসগুলো তোমার হাতে। এই হচ্ছে সিলেট এয়ারপোর্টের অ্যারাইভাল পার্ট। এই হচ্ছে লাগেজ বেল্ট, দেখতে পাচ্ছেন ব্যাগেজ বেল্ট এখানে। আমরা এখান থেকে একটা ট্রলি কালেক্ট করব, কারণ আমাদের অনেকগুলো ব্যাগেজ। বলতো বিমানের জার্নিটা কেমন লাগলো? অনেক ভালো। অনেক মজা লেগেছে? কষ্ট হয়নি? একদম না। আমরা এয়ারপোর্ট থেকে দুটো সিএনজি ঠিক করলাম। 2 সিএনজি এয়ারপোর্ট থেকে তামাবিল পর্যন্ত নিয়ে যাবে 1800 টাকা, 900 টাকা পার সিএনজি। এখানে আপনারা মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি সব কিছুই পাবেন। তোমরা এই যে 900 টাকা করে যে নিছো, কি বেশি নিছো? কয় টাকা বেশি নিছো? 100 টাকা কম করে নিছো? হ্যাঁ কাকা, আমারে কি ঠকাইছে? আমি ঠকাই দিছি? এটা তো হইতে পারে না ভাই, এই তো হইতে পারে না ভাই। দেখো, তুমি যদি ঠকায় থাকো 900 টাকা নিয়ে, তাইলে কিন্তু সারা দেশবাসী কিন্তু দেখবে, ঠিক আছে? আমাদের সিএনজি ছেড়ে দিয়েছে, আমাদের পার সিএনজি নিয়েছে 900 টাকা। এখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বললো যে ঠিক আছে ভাড়া। আমি জানি না আমি বেশি দিলাম কি কম দিলাম। সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তামাবিল বর্ডারের দূরত্ব 55 কিলোমিটার। সিএনজিতে চড়ে এই পথ পাড়ি দিতে 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। তাই যারা বর্ডার ক্রস করার প্ল্যান নিয়ে যাত্রা শুরু করবেন, তারা একটু সময় হাতে রাখবেন। তো আমরা এখন পৌঁছে গেছি তামাবিল বর্ডারে। এখন বাজছে দুপুর 2টা 50। সিলেট এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগলো পাক্কা 2 ঘন্টা। তবে এর মধ্যে আমাদের সিএনজিতে গ্যাস নেওয়া হয়েছিল, যে কারণে আমাদের প্রায় 15 মিনিট সময় লেগেছে। আদারওয়াইজ হয়তো আমরা আরও 15 মিনিট কম সময়েই এখানে পৌঁছাতে পারতাম। তো আমার ঠিক পেছনে যে অফিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। আমার এই পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত তামাবিল স্থল শুল্ক স্টেশন। এখানে ট্যাক্সের কাগজ জমা দিতে হয়, ট্রাভেল ট্যাক্সের। এখন আমরা চলে যাব ইমিগ্রেশন অফিসে। ইমিগ্রেশনে এখানে একজন ভাই আছেন পরিচিত, ওনার হেল্প নিয়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব। প্রথমে আমাদের একটা ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হবে। আমাদেরকে অলরেডি কাগজগুলো প্রোভাইড করা হয়েছে, আমরা এই কাগজগুলো ফিল আপ করবো এবং ইমিগ্রেশনের জন্য প্রিপারেশন নেব। আমাদের ইমিগ্রেশন শেষ, কাস্টমস শেষ। এই যে পেছনে কাস্টমস অফিস দেখতে পাচ্ছেন। এখন এই পাশে একটা বিজিবির চেকপোস্ট আছে। এই বিজিবির চেকপোস্ট পার হলেই কিন্তু নো ম্যানস ল্যান্ড। এখানে কাস্টমসে খুব বেশি সময় লাগেনি, 5 মিনিটের মতো সময় লেগেছে কাস্টমসে। এই হচ্ছে বাংলাদেশের গেট। এই গেটের ডান পাশে বাংলাদেশ এবং বাঁ দিকে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত নো ম্যানস ল্যান্ড। আর সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্ডিয়ায় প্রবেশের গেট। এখানে বাংলাদেশের পতাকা উঠছে, ওই পাশে ইন্ডিয়ার পতাকা উঠছে।
তো আমরা এই অল্প একটু রাস্তা হেঁটে পার হতে হবে, এতটুকু পার হয়ে আমরা চলে যাব ইন্ডিয়াতে। এখানে সামনে ইন্ডিয়ান জওয়ানদের দেখতে পাচ্ছেন। তো এখন আছি আমরা নোম্যান্স ল্যান্ডে। নোম্যান্স ল্যান্ড পার হয়ে আমরা এখন প্রবেশ করছি ইন্ডিয়াতে। নমস্কার। এখন আমরা এই যে ঢুকে গেলাম ইন্ডিয়াতে। এই আলিম ভাই, বর্ডারের এন্ট্রি শেষ, এখন আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনে। আর এখানে বর্ডারে ঢোকার সাথে সাথেই কিন্তু অনেক ট্রাক দেখতে পাবেন এখানে। এগুলো সব পাথরবাহী কিংবা কয়লাবাহী ট্রাক। এই যে হচ্ছে আমার বাঁ দিকে ইমিগ্রেশন অফিস। আমরা এখন ঢুকছি ইমিগ্রেশনে। এখন ক্যামেরা অফ করে দিতে হবে। এখন বাজছে ইন্ডিয়ান টাইম 4:15 আর আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। আমরা এখন অফিসিয়ালি ইন্ডিয়াতে প্রবেশ করলাম। আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। আলিম ভাই অনেকক্ষণ আগেই চলে আসছে আমাদের জন্য। এই যে হচ্ছে আমাদের গাড়ি। আলিম ভাই এখানে গাড়ি পার্কিং করে গেছেন। সুজুকি অল্টো কার। আমরা যাত্রা শুরু করলাম শিলংয়ের উদ্দেশ্যে। ডাউকি থেকে আমরা রওনা দিলাম 4:20 আর আমার সাথে রয়েছেন আলিম ভাই। আলিম ভাইয়ের সাথে 6 বছর আগে আমাদের পরিচয় হয়েছিল শিলংয়ে। তারপর থেকে নিয়মিত একটা যোগাযোগ ছিল এবং আমিও 6 বছর পরেই আসলে আবারও আসলাম। আলিম ভাই আমাকে নেয়ার জন্য বর্ডারে এসছেন। পুরো ট্যুরটাই আসলে আলিম ভাইয়ের সাথে হবে। আপনাদের সাথে আলিম ভাইয়ের অনেক কথা হবে, অনেক সাক্ষাৎ হবে, অনেক অভিজ্ঞতা শেয়ার হবে। তো আমরা এখন যাচ্ছি ডাউকি বাজার হয়ে যাব হচ্ছে কাবেরি। আচ্ছা, কাবেরি ওখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা দুপুরে লেট লাঞ্চ করব। যদিও লাঞ্চের টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে, আসলে কোনো ওয়ে ছিল না, আমরা তাই একটু লেটেই আজকে লাঞ্চটা করব। আমরা এখন ক্রস করছি ডাউকি বাজার। যারা সিঙ্গেল ব্যাকপ্যাকার হিসাবে আসবেন তারা যদি আগে থেকে গাড়ি ঠিক করে না আসেন তাহলে ডাউকি বাজারে আসলে কিন্তু আপনারা গাড়ি পাবেন। এখানে শেয়ার্ড গাড়ি রয়েছে এবং চাইলে প্রাইভেটভাবে ভাড়া করেও নিতে পারেন। আমাদের ভ্রমণের সময়কালটা ছিল 2023 সালের মে মাস। সে সময় পর্যন্ত ডাউকির নতুন ইমিগ্রেশন অফিস চালু হয়নি, তাই ইমিগ্রেশনের অংশটুকু দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আমরা এখানে একটু গাড়ি থেকে নেমেছি ডাউকি নদীটা দেখার জন্য। আর আমার ঠিক পেছনে কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছি আমি, মাঝখানে ডাউকি রিভার। এই ডাউকি রিভারের এক পাশে বাংলাদেশ, আরেক পাশে ইন্ডিয়া। খুবই অসাধারণ একটা দৃশ্য। এখানে আসলে সবাই চেষ্টা করবেন একটু গাড়ি থেকে নামার জন্য এবং একটা দুটো ছবি অবশ্যই আপনারা তুলতে পারেন এখানে। তামাবিল ডাউকি বর্ডার থেকে শিলং শহরের কেন্দ্রস্থল পুলিশ বাজার পর্যন্ত দূরত্ব 92 কিলোমিটার। বর্তমানে এই পথ পাড়ি দিতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আপনারা প্রাইভেট ক্যাব ভাড়া করে যেতে পারেন অথবা ডাউকি বাজার থেকে শেয়ার্ড জিপে যেতে পারেন। 4 সিটার ক্যাবের ভাড়া 2500 থেকে 3000 রুপি পর্যন্ত নিতে পারে। অন্যদিকে শেয়ার্ড জিপে জনপ্রতি কম বেশি 300 রুপির মতো খরচ পড়বে। পরিবার নিয়ে ভ্রমণ করলে শেয়ার্ড জিপ মোটেই রেকমেন্ডেড নয়।
বন্ধুরা আমরা খুব চমৎকার একটা জায়গায় একটা ব্রেক দিয়েছি। এই জায়গাটির নাম হচ্ছে নংশিরগাং। এখানে রয়েছে KBR ভেজিটেরিয়ান নামে একটি রেস্টুরেন্ট। এই যে আমার পেছনে সে রেস্টুরেন্ট। আমরা এখানে এখন কিছু খাবো, কি খাবো জানি না, বাট এটা একটা খুব ভালো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো আমরা যাই, ভেতরে যাই। তবে চারপাশের ওয়েদার এবং পরিবেশটা অসম্ভব সুন্দর। আমার সাথে আমার ফ্যামিলি আছে, ফার্স্ট টাইম দেশের বাইরে একসাথে আসছি। মিহা, I am so excited. ওকে, মিহা খুবই এক্সাইটেড। আমরা এখানে একটা ব্রেক নিয়েছি। এখানে খাওয়ার জন্য যদিও ব্রেক নিয়েছি, কিন্তু ব্রেক নেওয়ার পরে মনে হলো এটা আসলে ইটসেলফ একটা দৃষ্টিনন্দন প্লেস। আমাদের আরেকটা গাড়িও চলে আসছে, সেখানে প্রাচুর্য আছে, প্রাচুর্যের বাবা মা আছে। এখানে আমরা খাবার অর্ডার করেছি, মিক্সড ভেজিটেবল এবং হচ্ছে রুটি। এটা হচ্ছে বাটার নান, বেসিক্যালি বাটার নান। আমরা দুটো ভেজিটেবল অর্ডার করেছি। এই এক হান্ডি ভেজিটেবল হচ্ছে 280 রুপি, কোয়াইট এক্সপেন্সিভ, বাট দেখতে খুবই লুক্রেটিভ। হোপফুলি খেতে অনেক ভালো লাগবে। সন্ধ্যা হয়ে গেল, হালকা নাস্তা খেয়ে আমরা এখন আবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে শিলং যেতে আরও 2 ঘন্টার মতো লাগবে। যদিও 2 ঘন্টার রাস্তা না, তারপরেও 2 ঘন্টা লাগবে, কারণ এখানে রাস্তার কিছু কাজ চলছে, যে কারণে গাড়ি কিন্তু ফুল স্পিডে চলতে পারে না। আর আমাদের 2 গাইড, আলিম ভাই এবং তার আরেক ভাই আছে এখানে। শিলং শহরে প্রবেশের অনেকটা আগেই রাতের অন্ধকার নেমে পড়েছিল। যেতে যেতে ঢাকা থেকে শিলং আসার এক পথের মোট খরচা একটু জানিয়ে দিচ্ছি। বাসা থেকে এয়ারপোর্টে 450 টাকা। আমাদের 4 জনের আসা যাওয়ার বিমান ভাড়া পড়েছে 19,200 টাকা, অর্থাৎ ওয়ান ওয়ে 9,600 টাকা। সিলেট এয়ারপোর্ট টু তামাবিল সিএনজি ভাড়া 900 টাকা। ডাউকি থেকে শিলং ক্যাব ভাড়া 2,500 রুপি বা 3,600 টাকা। তাহলে ওয়ান ওয়ে 4 জনের মোট খরচ পড়েছে 14,550 টাকা। এটা কিন্তু আমাদের পুরো পরিবারের খরচ। যারা খরচ কমাতে চান তারা ঢাকা থেকে বাসে কিংবা ট্রেনে সিলেট চলে যেতে পারেন। সেক্ষেত্রে আরও অনেক কম খরচেও ঢাকা থেকে শিলং পৌঁছাতে পারবেন। বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের হোটেলে, হোটেল স্যাফায়ার। এটি সেন্টার পয়েন্ট থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। আমরা রওনা দিয়েছিলাম বর্ডার থেকে বিকেল 4টা 20 মিনিটে, আর এখানে এসে পৌঁছেছি প্রায় 8:30টায়। তবে মাঝখানে আমরা কিন্তু 2টো ব্রেক নিয়েছিলাম, আর যেহেতু রাস্তা একটু ভাঙাচোরা ছিল সে কারণে আমাদের গাড়ি আস্তে আস্তে আসছে এবং আমাদের যথাসময়ে আসতে একটু বিলম্ব হয়েছে। তো যাই হোক, আমরা খুব সুস্থভাবে সুন্দরভাবে হোটেলে এসে পৌঁছেছি। আপাতত ঢাকা টু শিলং ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।